দেখো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সবাই শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ? নমস্কার স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ওকে তাহলে তাহলে আমরা শুরু করি নাকি? জি স্যার। হ্যাঁ স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ। স্পেলিং থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। স্পেলিং থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যেহেতু তো এটা শিখতে হবে। আর আমি তোমার 400 ওয়ার্ডের যে এটা আছে সেটা আমরা রেডি করছি। প্রায় আমরা 150 ওয়ার্ড 150টা ওয়ার্ড আমরা 31 তারিখের মধ্যে আশা করছি দিয়ে দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে স্যার। 31 তারিখের মধ্যে আমরা 400 ওয়ার্ডকে সারসংক্ষেপ করে 150 ওয়ার্ডের একটা ইয়ে তৈরি করেছি। এখানে আবার বলে রাখি 150 ওয়ার্ড তৈরি করেছি, এখান থেকে কমন পড়তেও পারে নাও পড়ে। তোমরা আবার এটা মনে করার কারণ নাই 150 ওয়ার্ড দিছে একটাও পড়ে নাই কমন। তাহলে এইটা যদি বলো তাহলে কিন্তু আর এটা নেওয়ার দরকার নেই, এটা আমি দেবো না। না না স্যার, দেন স্যার, কমন মনে করুন। পড়তেও পারে নাও পড়তে পারে, কারণ আমি প্রশ্ন ওকে করতাম না। স্যার। আমি কি প্রশ্ন জি করি? স্যার, জি স্যার, না এটা না, ঠিক সমস্যা আছে নেই। স্যার। তোমরা পারবে না বলে আমি 400 ওয়ার্ডকে সংক্ষেপ করে বাছাই করে চেষ্টা করেছি এটাকে 150 ওয়ার্ডের মধ্যে নিয়ে তোমাদেরকে একটা ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য। যদি অন্তত কিছু না পড়লে অন্তত এগুলো পড়ে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, জি ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। এই ওয়ার্ডগুলো পড়ে যাও। আর আমি নেক্সট ইয়েতে দেখি ফ্রেজাল ভার্ব এটা কি আছে। আর গ্রামার তো টপিকগুলো বলে দিয়েছি, আর সেই টপিকগুলোর মধ্যে যথাসাধ্য চেষ্টা করব আর একটু কমাই দেওয়া যায় কিনা। ঠিক আছে। জি স্যার, লিটারেচার যেটুকু দিয়েছি সেটুকু আর আমরা তো স্যার বেশি আপনাকে ফলো করি স্যার। ঠিক আছে। তাহলে আমরা সেটা চেষ্টা করব যদি সহযোগিতার মানসিকতা থাকে। হ্যাঁ জি স্যার, স্যার। তো ঠিক আছে। স্যার অ্যাব্রিভিয়েশন থেকে কি স্যার কোশ্চেন আসে? এব্রিভিয়েশন পড়া লাগবে না। আছে আমার একটা গ্রুপের মধ্যে এব্রিভিয়েশনের একটা পোস্ট আছে। যেমন পিএস মানে পোস্ট স্ক্রিপ্ট, এটা লেটারের শেষে যুক্ত হয়। এনবি মানে নোটা বিনি, তাই না? বুঝো নাই? এনবি মানে কি? এই যে এগুলো আমার দোয়া আছে, গ্রুপের মধ্যে দোয়া আছে। ইজি মানে এক্সাম্পলি গ্রেসিয়া, এনবি মানে নোটা বিনি, পিএস মানে পোস্ট স্ক্রিপ্ট, হ্যাঁ পোস্ট স্ক্রিপ্ট। এগুলো আমার একটা, এটা আমার গ্রুপে একটা পোস্ট দোয়া আছে, দেখো। ঠিক আছে। তোমরা কি পোস্টটা দেখতে চাও এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার নোটাবিনি মানেটা কি? এটা দুটো পরীক্ষায় নোটাবিনি আসছে। মার্কওয়েল, নোটাবিনি মানে মার্কওয়েল, নোটওয়েল। বলো বিশেষ দ্রষ্টব্য মার্কওয়েল। পোস্ট স্ক্রিপ্ট, পিএস মানে পোস্ট স্ক্রিপ্ট। বলো পোস্ট স্ক্রিপ্ট মানে একটা লেটারের শেষে পুনশ্চ, পোস্ট স্ক্রিপ্ট মানে পুনশ্চ, মানে লেটারের শেষে যুক্ত হয়। ইজি মানে এক্সাম্পলি গ্রেসিয়া। বলো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এইভাবে স্যার আছে আর কি। স্যার একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দিলে স্যার পোস্টটা, হ্যাঁ আমাদের রানিং গ্রুপটাতে দিয়ে দিলে স্যার কষ্ট করে একটু। এই রানিং গ্রুপটাতে দিয়ে দিব। জি জি স্যার, স্যার। একটু কষ্ট করে পিডিএফটা দিয়ে দিন স্যার। পিডিএফ দেবো, পোস্টে দিয়ে দেই। পরে দিলে আচ্ছা হবে, স্যার। এখন না স্যার, এখনো পরে দিলে হবে। স্যার আরে বাবা, পোস্ট দিলে হবে স্যার, পিডিএফ লাগবে না স্যার, ঠিক পোস্ট আছে। দিলে হবে। এখন মনে আছে এখনই দিয়ে দিই, পরে দিয়ে মনে থাকবো না। জি স্যার, ওকে। হ্যাঁ তোমাদের নিয়ে বিপদে আছি আসলে। হ্যাঁ জি স্যার। ডিউতে ফেলে দিলেন করি। স্যার আপনাকে। হ্যাঁ এই যে পোস্টটা দিলাম এখন। হ্যাঁ থ্যাঙ্কস স্যার। তারা কোন গ্রুপে দেবো এটা? তোমরা কি লতিফ স্যার ইংলিশ গ্রুপটাতে আছো? স্যার আছে। তোমরা কি সবাই লতিফ স্যার ইংলিশ গ্রুপে আছো? জি স্যার, আছে। ওটা দিলে হবে স্যার। তাহলে আমি লতিফ স্যার ইংলিশ গ্রুপের মধ্যে পোস্ট দিচ্ছি। হ্যাঁ জি ওকে স্যার, স্যার। এটাতে দেন স্যার। ওকে স্যার, ওকে। তাহলে আমি ওইটাতে দিচ্ছি, এটা দেখো। হ্যাঁ। দেখো আমার লতিফ স্যার ইংলিশ গ্রুপ থেকে এটা দিলাম আর কি পোস্ট। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে। সবাই পাও নাই মনে হয় এখনো, না? ওকে পোস্ট দিলাম, শেয়ারও করলাম। হ্যাঁ ঠিক আছে। তোমাদের গ্রুপ জি কোনটা? স্যার। আচ্ছা আরেকটা ইয়ে দেই, আরেকটা দিই, দাঁড়াও আরেকটা ইয়ে দিই, দিয়ে দিই। দিস ইজ একটু দিয়ে দিই, 2 মিনিট দাঁড়াও। দিস ইজ একটু দিয়ে দিই, আর পরে তো কোনো ক্লাস নাই। তোমাদের তারা আছে নাকি? না স্যার। না না তোমাদের স্যার, তারা কোনো আছে? তাড়া নাই। আপনি আপনার মতো ক্লাস নেন স্যার, কোনো মানে তাড়া নেই। এমবি ফুরে যাওয়ার কোনো তারা? না স্যার, ওয়াইফাই। আর ওয়াইফাই।
স্যার ক্লাস তো শেষ হয়ে গেলে কষ্ট লাগবে স্যার, আপনাকে দেখতে পারবো। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে তো আপনাকে আর দেখতে পাবো না, কেন দেখতে পাবো কষ্ট না? লাগবে তো। ইটস এ স্মল ওয়ার্ল্ড, ছোট্ট পৃথিবী। এখানে চাইলে আমরা একজনের সাথে আরেকজনের দেখা করতে পারি। ইটস এ স্যার স্মল ওয়ার্ল্ড, ওই দেখা তো ঠিক আছে? কিন্তু একটা দেখা সাক্ষাৎ এটা মিস করবো স্যার। ওই তখন ওই গানটা গাইবা, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। আসলে শেষ হ্যাঁ। লাস্ট পর্যন্ত ওটাই তো হ্যাঁ? সঙ্গী হয়ে থাকে, ওটাই তো সঙ্গী হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে গ্রুপে পোস্ট দিছি, পোস্টটা সংগ্রহ করে নিও এটার। এরপর আরেকটা তোমাদের দিচ্ছি, আরেকটা দিচ্ছি তোমার 1 আওয়ার সাবস্টিটিউশন, এটা পড়ে নিবা, ঠিক আছে? 1 আওয়ার সাবস্টিটিউশন, 1 আওয়ার সাবস্টিটিউশন গ্রুপে পোস্ট দিয়েছি, এটা গ্রুপ থেকে শেয়ার করে নিবা, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। দিচ্ছি এগুলোই পড়বা। 1 আওয়ার সাবস্টিটিউশন আমি যেগুলো দিচ্ছি এগুলোই পড়বা, এর বাইরে পড়া লাগবে না আপাতত। হ্যাঁ? আসুক আর না আসুক, আসুক আর না আসুক, কারণ তুমি বাকি তো কিছু জানো না যেহেতু, তাই না? তাহলে একটু বিশ্বাস নিয়ে, ইমান হচ্ছে বড় জিনিস। অবশ্যই স্যার। স্যার কোন গ্রুপে পোস্ট করছেন স্যার? আরে লতিফ স্যার ইংলিশ রুম। আমার এই গ্রুপটাকে তোমার কাছে নাই নাকি? আহে রে, তোমরা আমার স্টুডেন্ট, আমার এই গ্রুপ, ওই যে এখানে শেয়ার করে রাখছি, শেয়ার করে দিছি, ওই যে ইয়েতে, ওই তোমার ইয়ের মধ্যে শেয়ার করা আছে, দেখো স্ক্রিনশটে শেয়ার করা আছে, দিছো? আর এমএএল সবচেয়ে ভালো এটা স্যার। হ্যাঁ, এগুলো কি শুধু এবিসিএস এর জন্য না? এটা শুধু প্রিলির জন্য মুখস্থ করে হলো, কাজে লাগবে সবসময়। হ্যাঁ, শুধু 43? আর 43 না, এটা বাটা 50তম বিশেষ পর্যন্ত। আচ্ছা, এটা শুরু হয়ে গেছে স্যার, আবার দেখেন দিলেন একটা 43 এর জন্য, এখন কোন বিসিএস এর জন্য এত প্রশ্নগুলো স্যার ওই দিনের এটা মতো one বন্ধ hour- করে দিবে। কালকে এটা যেটা হচ্ছে- বলা হলো আজ শুরু করছে, আবার সে একই করছেন। এটা 50তম। ভাই আপনি 80তম দেন, স্যারকে এত কোশ্চেন করার তো কোনো অর্থ নাই রে ভাই। 43 এটা- 44 এই- 44 স্যার কোন হইছে? এটা 43তম বিশেষ না, এটা 50তম বিশেষের জন্য। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ফালতু যত কোশ্চেন। বুঝছো? স্যার আপনি আনমিউট করে দেন স্যার সবাইকে। করো ভালো, প্রশ্ন আছে। আনমিউট করে দেন। আরে বাবা, প্রশ্ন করো তো, একটা ইয়ার বিষয় প্রশ্ন। স্যার এটা কি কোনো প্রশ্ন? আরে বাবা, স্যার, এটা তো তোমরা- প্রশ্নের মধ্যে এই, পড়ে ঠিক না। আছে, প্রশ্ন করো, করোনা গেলে তো অনেক কথাবার্তা কম বলো, ঠিক আছে? অন্তত প্রশ্ন করে, অন্তত এটা তো একটা হয়, প্রশ্ন করাটা শিখার দরকার। স্যার, এটা তো অপ্রাসঙ্গিক প্রশ্ন, এটা তো কোনো ধরনের মানে এটা। আচ্ছা দেন। দেখ, অসুবিধা নেই, প্রশ্ন করতে পারছো, এটা হচ্ছে বড় কথা। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। কোন শান্তি আরে দেবে? ভাই, আপনি এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন কেন? একটু অ্যাগ্রেসিভ হয় না, একজন প্রশ্ন করছে, ওরে একটু হেল্প করো না, একটু প্রশ্ন করছে, একটা ছেলে দাও না, অসুবিধা কি? প্রশ্ন করুক না, দাও। এত বাজে কমেন্ট করেন কেন? মনে যে দাও, একটু প্রশ্ন করতে কনফিউশন করো। ছিল স্যার, করুক। যাও, মনে একটু ইয়ে করো না, হ্যাঁ? confusion ঠিক আছে, নো কমেন্ট। তোমরা এত উত্তেজিত হও না প্লিজ, তোমরা হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। আর কিছু এত বলেন উত্তেজিত আর হয় আপনি না। বাজে কমেন্ট করেন। এত উত্তেজিত হইও না, এত উত্তেজনা শরীরের জন্য ভালো না, ঠিক আছে? জি স্যার। শরীর মনের জন্য এত উত্তেজনা ভালো না, ঠিক আছে? এখানে আরেকটা গ্রুপে আরেকটা পোস্ট দিচ্ছি, এই পোস্টও সংগ্রহ করো। এই যে যেটি ইম্পর্টেন্ট গ্রুপের মধ্যে আছে সব দিয়েছি পোস্টটা। হ্যাঁ, তাহলে আমি যে আমার বই থেকে আজকে একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে, ওই যে ভার্বের উপরে, ভার্বের পোস্টটা একটু দেখে নিও। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আগে বলে রাখি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? তো দুইটা দিলাম, আরো একটা দিচ্ছি, 1 আওয়ার সাবস্টিটিউশন, দেখি একটু। দাঁড়াও, তোমরা আর এক মিনিট, একটা মিনিট অপেক্ষা করো, দিচ্ছি। কত যেন বাংলা সহ দিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা দিচ্ছি 1 আওয়ার সাবস্টিটিউশন, এটা ফলো করবে, ঠিক আছে? তাহলে গ্রুপের মধ্যে সব দিয়ে দিলাম, এই 1 আওয়ার সাবস্টিটিউশন এই পোস্ট করলাম। হ্যাঁ, জি স্যার। তোমরা বুঝছো নাকি? আমি বুঝলাম। স্যার এটা কি আমাদের গ্রুপে দিছেন স্যার? আরে বাবা, তোমাদের গ্রুপে না, তুমি কি আমার গ্রুপটাতে নাই নাকি? আমার সাথে কি তোমরা কি কানেক্টেড ব্যাপার? না নাকি? আমি বুঝলাম না একটা কিছু। করছেন বারবার করে কেন? তোমরা কি আমার গ্রুপে আমার সাথে কানেক্টেড না? আছি জি স্যার, স্যার। আছি।
দেখেন আছে। লতিফ কোন লেখা আছে ভাই, লতিফ স্যার স্যার। ইংলিশ সব লেখা আছে, ওখানে দেখেন সাথ দিয়েছে। হ্যাঁ স্যার লতিফ আপনি স্যার, পোস্ট করেন, যার দরকার তারা খুঁজে নেবে। এই দেখো তোমার গ্রুপটা আমার তোমরা ভালো করে দেখো, স্যারটা দেখো, গ্রুপটা ভালো করে দেখো। এই দেখো তো তোমার ক্যামেরার সামনে লতিফ স্যার ইংলিশ রুম, স্যারটা আসছে কিনা দেখো তো। জি হ্যাঁ, স্যার, স্যার, আপনি স্যার, আর জি আপনার স্যার। ওয়াইফ আছেন। এই লতিফ স্যার ইংলিশ রুম গ্রুপটা দেখো, স্যার দুজন জি, স্যার। গ্রুপটা দেখো ভালো করে। আরো আনার জি, সামনে কি স্যার, আরো সামনে করবো না পেছনে করবো? স্যার দুজনকে স্যার সবাই কি সুন্দর দেখতে করে পাচ্ছে দেখা নাকি? জি স্যার। এই সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার দুজনকে দেখা জি যাচ্ছে স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। নাকি আরো একটু আলু তালে দিচ্ছি, দাঁড়াও স্যার লাগবে না স্যার। এটা আর একটু ব্রাইট করে দিচ্ছি, এবার দেখা যায়? আছে স্যার স্যার আছে। ক্লিয়ার স্যার। আমার সাথে মাশাআল্লাহ। ম্যাডাম সহকারে আছে, দেখে নিও। হ্যাঁ স্যার মাশাআল্লাহ, ম্যাডাম- অনেক সুন্দর লাগছে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক ম্যাডাম আছে। সহ দেখা যাচ্ছে ম্যাম স্যার। ওকে, তো ঠিক আছে। তো এই গ্রুপটাতে পোস্ট দিলাম। একটা হচ্ছে তোমার ওই অ্যাব্রিভিয়েশন নিয়ে, আরেকটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, আরেকটা হচ্ছে দুইটা ওই যে স্পাউস, স্বামী অথবা স্ত্রী, প্যারেন্টস মানে পিতা অথবা মাতা, আর সিবলিংস মানে হচ্ছে ব্রাদার অথবা সিবলিং মানে কি ব্রাদার অর সিস্টার, আর যদি বলো সিবলিংস তখন হবে ব্রাদার অ্যান্ড সিস্টার। তো প্লুরাল হলে এন্ড হবে, আর যদি সিঙ্গুলার থাকে তখন হবে অর হবে। হ্যাঁ? বলো প্যারেন্ট মানে ফাদার অর মাদার, আর প্যারেন্টস মানে ফাদার অ্যান্ড মাদার। সিবলিং মানে ব্রাদার অর সিস্টার, আর সিবলিংস মানে ব্রাদার অ্যান্ড সিস্টার। স্পাউস মানে হাজব্যান্ড অর ওয়াইফ, আর স্পাউসেস মানে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ঠিক আছে? হ্যাঁ বুঝিছো? জি স্যার। স্যার এই যে হ্যাঁ। আরেকটা হচ্ছে এসকর্ট, দেখো আরেকটা হচ্ছে এসকর্ট, আরেকটা হচ্ছে কনসর্ট। বলো বলো কনসর্ট হচ্ছে শাসকের ওয়াইফ অথবা স্ত্রী। বলো কনসর্ট মিন্স ওয়াইফ or হাজব্যান্ড অফ এ রুলার। বলো ওয়াইফ, কনসর্ট মানে কি? বলো ওয়াইফ অর হাজব্যান্ড অফ এ রুলার। বলে একজন শাসকের স্ত্রী বা ওয়াইফ স্বামীকে বলা হয়, বলো কনসর্ট। বলো আমরা বলি প্রিন্স কনসর্ট, বলো প্রিন্স কনসর্ট। বুঝতে পারছো? হ্যাঁ, প্রিন্স কনসর্ট। বলো রাজপুত্রের ওয়াইফ। ঠিক আছে, রাজবধূ। হ্যাঁ, প্রিন্স কনসর্ট। স্যার মানসপুত্র কথাটার অর্থ কি? হ্যাঁ, কোনটা? মানসপুত্র। ও মানসপুত্র মানে ব্রেইন চাইল্ড আর কি। ব্রেইন মনে করো প্রথম একটা জিনিস উৎপন্ন হয়েছে আর কি। বলো গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী দিকে, মানে হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী দিকে। তার মানে আমাদের এখানে সেই গণতন্ত্রের প্রথম চর্চা কে শুরু করছে? আমাদের উপমহাদেশে গণতন্ত্রের হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী। হ্যাঁ, এই যে ওনাকে বলা হয় ব্রেইন চাইল্ড অফ ডেমোক্রেসি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলো জিরো সাম থিওরি আছে না, জিরো সাম থিওরি, এটার ব্রেইন চাইল্ড অফ জিরো সাম থিওরি হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী। ঠিক আছে, মানে যার মাথা থেকে কোনো কিছু উৎপন্ন হয় সে হচ্ছে ব্রেইন চাইল্ড, ব্রেইনে জাত আর কি, মেধা সম্পদ। হ্যাঁ, জি স্যার, বুঝছো? বুঝতে পেরেছি। বুঝতে পারলে ভালো। হ্যাঁ, ওকে, সবাই কি ক্লিয়ার তো নাকি? আচ্ছা, ইডিয়মস এন্ড ফ্রেজের পোস্টটা আমার বইয়ের মধ্যে যেভাবে আছে এগুলো একটু ভালো করে পড়ে নাও, এগুলো কাজে লাগবে। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আর আচ্ছা, আমরা স্পেলিং নিয়ে কথা বলি আজকে। স্পেলিং, আর আজকে তো শাসন দিতে আসছি না। কমের মতো অনেকগুলো দিয়ে রাখছি গ্রুপের মধ্যে, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, কাজে লাগবে অল্প কথার মধ্যে। ঠিক আছে। বলে এপিকিউরিয়ান মানে কি? এপিকিউরিয়ান হ্যাঁ, বলে এপিকিউরিয়ান মানে কি? হ্যাঁ, one who believes, বলো one who believes in, প্রমোদ প্রিয় Yes, স্যার, এটা পড়বো, গত পরীক্ষায় এসেছিল স্যার এটা। in the theory of কি eat drink and be merry নাকি? হ্যাঁ, believes in the theory of
eat, drink, and be merry. বলো খাওয়া দাওয়া ফুর্তি করো, হ্যাঁ, যতদিন বেঁচে আছো আনন্দের সাথে বাঁচো। হ্যাঁ, এই যে থিওরি যাদের, ঠিক আছে, এটা বলে এপিকিউরিয়ান থিওরি। হ্যাঁ, বুক ভাত, ঠিক আছে। ওকে, যাক, ঠিক আছে। এবার আসি আমরা স্পেলিং এন্ড ওয়ার্ড মিনিং। তাহলে আমরা যেই ওয়ার্ডগুলোকে স্পেলিং হিসেবে সিলেক্ট করব, এই ওয়ার্ডগুলির মিনিং সহকারে শিখতে হবে, ঠিক আছে। মিনিং সহকারে আমরা জানতে হবে এই ওয়ার্ডগুলির, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমেতে আসো, রুল 1, স্পেলিং টিপস 1। তাহলে টিপস 1-এ চলে যাও। লেখো ভার্বের শেষে এসইডি, সিডব্লিউডি, সিডি কখন বসে। তাহলে এগুলো একটু আসলে একটু প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করার বিষয়, আর কিছু না। তাহলে এই সিড উচ্চারণ হচ্ছে কি, সিড, সিড, সিড। বলো সিড, 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 একই উচ্চারণ। তাহলে একই উচ্চারণ আমরা কিন্তু এসইডি কখন নিব, সিডব্লিউডি কখন নিব, সিডি। তাহলে কোনো একটা ওয়ার্ডের পরে দেখো, কোনো একটা ওয়ার্ডের পরে এসইডি থাকলে এটা একটা ভার্ব হবে, সিডব্লিউডি থাকলে এটা একটা ভার্ব হবে, সিইডি থাকলে এটা একটা ভার্ব হবে। তাহলে ভার্বের শেষে বলো এসইডি কখন বসে, সিডব্লিউডি কখন বসে, সিডি কখন বসে, তাই না। তো লেখো, লেখো একটি মাত্র ভার্ব, বলো একটি মাত্র ভার্ব আছে যার পরে বলো এসইডি, বলো ভার্বের শেষে এসইডি আছে। ডিকশনারিতে এরকম কয়টা ভার্ব আছে, বলো মাত্র একটি। যেমন সুপারসিড, সুপারসিড, ঠিক আছে। আজকে থেকে আমাদের ভোকাবুলারি অংশটা শুরু হলো, ক্লাসটা এটা কিন্তু ভোকাবুলারি ক্লাস। হ্যাঁ, এখান থেকে কিন্তু ভোকাবুলারি ক্লাস শুরু হলো। তাহলে একটি মাত্র ভার্ব আছে, বলো যার পরে এসইডি আছে। তাহলে ভার্বের শেষে এসইডি আছে, এবং ডিকশনারিতে কয়টা ভার্ব আছে, বলো মাত্র একটি। বলো সুপারসিড, তাহলে সুপারসিড একটি মাত্র ভার্ব। তাহলে যার পরে এসইডি আছে। তাহলে সুপারসিড মানে, সুপার মানে অ্যাবভ, সিড মানে বসা। বলো কারো উপরে যেয়ে বসা, মানে কাউকে ডিঙ্গিয়ে তার উপরে চলে যাওয়া। বলো কাউকে ডিঙ্গিয়ে তার উপরে যাওয়া, এটা হচ্ছে সুপারসিড করা। টু গো অ্যাবভ সামবডি, টু সারপাস। সুপারসিড মানে কি, টু সারপাস। হ্যাঁ, আমার বই থেকে এটা পড়লেই হবে। আমার বই থেকে যদি এটা পড়তে পারো তাহলে চলবেই। যেহেতু তোমাকে একটা আমি অংশ আলোচনা করার দরকার, আলোচনা করতেছি, জাস্ট একটু আমার কথা শুনে তুমি আমার বইটা দেখলা আর আমার কাছ থেকে শুনলা, কারণ আমি মুখস্থই বলতাছি, দেখে দেখে বলতাছি না। আমার সামনে কিন্তু বই নাই, ঠিক আছে। আর আমার সামনে কোনো বই নাই, আর আমার বইয়ের দরকারও নাই, কারণ বই থেকে কোনো অংশ আল্লাহ যেহেতু কম নাই মাথায়। তাহলে সুপারসিড, যেমন সুপারসিড। এরপর লেখো তিনটি মাত্র ভার্ব আছে, বলো সিড আছে। তাহলে ভার্বের শেষে সিড আছে, এরকম কয়টা ভার্ব আছে, বলো তিনটা। তাহলে লক্ষ্য করো, বলো এক্সিড, সিড, দেখো প্রসিড, বলো সাকসিড। এখন প্রশ্ন হচ্ছে, যারা আমার বইটা দেখতেছো, এই বইটাও দেখো, তার সাথে আমার ক্লাসে কিছু অংশ তোমার কাজে লাগতে পারে, কারণ এটার সাথে আমি হয়তো কিছু ফুটনোট দেবো। এই ফুটনোটগুলো তোমার একটু ক্লাসের মধ্যে কাজে লাগবে। বলো এক্সিড মানে অতিক্রম করা। এক্সিড মানে কি, বলো এক্সিড মানে অতিক্রম করা, হ্যাঁ, গো বিয়ন্ড। আর প্রসিড মানে হচ্ছে অগ্রসর হওয়া। প্রসিড মানে কি, হ্যাঁ, মুভ ফরওয়ার্ড। প্রসিড মানে মুভ ফরওয়ার্ড। তো লেখো প্রসিডের পরে একটা নোট লেখো, একটা নোট লেখো, লেখো প্রসিডের পরে ফরওয়ার্ড বসে না। দেখো প্রসিডের পরে ফরওয়ার্ড বসে না। এই প্রসিড শব্দটা হচ্ছে অগ্রসর হওয়া,
এই প্রসিডের পরে অনেক সময় আমরা ফরওয়ার্ড শব্দটা ইউজ করি, তাহলে এটাকে বলা হয় বাহুল্য দোষ, রিডান্ডেন্সি। তাহলে পরীক্ষায় যদি প্রসিডের পরে ফরওয়ার্ড শব্দটা থাকে তাহলে মনে করবো বাক্যটা ভুল আছে, তখন ফরওয়ার্ড শব্দটাকে বাদ দিতে হবে। সো লেট আস প্রসিড ফরওয়ার্ড, লেট আস প্রসিড ফরওয়ার্ড কথাটা ভুল, বলতে হবে বলো লেট আস প্রসিড। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, তোমরা যারা আমার বইটা দেখতেছো এই মুহূর্তে, দেখি তো আমার বইয়ের মধ্যে এগুলো উল্লেখ করছিলেন, দেখি তো। হ্যাঁ, তোমরা একটু লেকচারটা একটু ফলো করো। আমি বইয়ের মধ্যে বই থেকে বলছি, কারণ বইয়ের স্পেলিংয়ের যেটুকু আছে সেইটুকু সবটাই আমার মুখস্থ, এবং এর চেয়ে অনেক বেশি মুখস্থ আছে আমার, ঠিক আছে? বইয়ে যা আছে তার চেয়ে অনেক বেশি মুখস্থ আছে আমার। তো এখানে দেখো প্রসিড বলেছি, কিন্তু আমি কিন্তু এই যে ব্যতিক্রমটা বললাম প্রসিডের পরে ফরওয়ার্ড, এই কথাটা কিন্তু আমি এখানে দেই নাই, ঠিক আছে? তো এই জন্যই তোমার ক্লাসটা করতে হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, প্রসিডের পরে ফরওয়ার্ড বসে না, এই জন্য তোমার ক্লাসটা কাজে লাগতে পারে। তাহলে প্রসিড শব্দটার পরে কি বসে না? এই ফরওয়ার্ডটা বসে না, এই ফরওয়ার্ড প্রিপোজিশনটা বসে না, বসলে ভুল হবে। যেমন লেখো লেট আস প্রসিড ফরওয়ার্ড, কথাটা ভুল, বলতে হবে লেট আস প্রসিড। বলো লেট আস প্রসিড ফরওয়ার্ড, কথাটা ভুল। তো লেট আস প্রসিড ফরওয়ার্ড, তাহলে কথাটা কি ভুল, বলতে হবে লেট আস বলো প্রসিড। হ্যাঁ, এগিয়ে যাও যাও। তারপর লেখো বলো প্রসিডস। এই প্রসিড শব্দটা হচ্ছে ভার, দেখো প্রসিড শব্দটা হচ্ছে ভার, দেখো প্রসিড শব্দটা হচ্ছে ভার, কিন্তু আমরা যখন বলবো প্রসিডস, এই প্রসিড শব্দটা হচ্ছে নাউন। বলো প্রসিড শব্দটা কি? এই প্রসিড শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে? বলো প্রসিড শব্দটা কি? বলো নাউন, ঠিক আছে? বলো এই প্রসিড শব্দের অর্থ হচ্ছে প্রফিট। তো প্রসিড শব্দটা কি? এটার অর্থ কি? এটার অর্থ কি? প্রফিট। বলো আর্ন ফ্রম এ কনসার্ট, বলো কোনো একটা কনসার্টের আয়োজন করে যেই প্রফিটটা আয় হয়, তাহলে এই আয়টাকে বলা হয় প্রফিট, প্রসিডস। বলো প্রসিডস, প্রসিডস মানে কি? বলো প্রফিট। বলো আর্ন ফ্রম এ কনসার্ট, তাহলে প্রসিডস মানে কি? বলো প্রফিট। তাহলে প্রসিড হচ্ছে ভার, আর প্রসিডস হচ্ছে নাউন। বলো প্রসিডস এটা কি? নাউন। আর এই শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো প্রসিডস, এই শব্দটা প্লুরাল। বলো প্রসিডস শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলো এটা কি? বলো এটা একটা প্লুরাল নাউন, এটা একটা প্লুরাল নাউন। তাহলে প্রসিড শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো প্রসিডস, এই শব্দটা অলওয়েজ প্লুরাল। বলো প্রসিডস শব্দটা অলওয়েজ প্লুরাল, এবং তার অর্থ হচ্ছে প্রফিট। আমি কি বুঝাইতে পারছি? কোনো একটা বলো কনসার্ট, খেলাধুলা ইত্যাদি আয়োজন করে যে প্রফিটটা পাওয়া যায় সেই প্রফিটটাকে বলা হয় প্রসিডস, ঠিক আছে? তাহলে এই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বলে এই শব্দটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? আর প্রসিড শব্দটা হচ্ছে ভার, আর প্রসিড শব্দটা হচ্ছে নাউন, আর প্রসিড শব্দটা অলওয়েজ প্লুরাল, তার অর্থ হচ্ছে প্রফিট। আর প্রসিড এটা ভার, ঠিক আছে? তার অর্থ ভার, আর প্রসিডের পরে কি? ফরওয়ার্ড বসে না। প্রসিড যখন ভার হয় তারপরে ফরওয়ার্ড বসে না। আমরা আশা করছি আমি কি একটু হেল্প করতে পারছি তোমাদের? হ্যাঁ, ডিকশনারিতে প্রসিডস নিয়ে এক্সাম্পল দেখো। বলো প্রসিডসের উপর প্রসিড শব্দটা ডিকশনারিতে লেখো, তাহলে এক্সাম্পল পেয়ে যাবে এখন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তারপর লেখো সাকসিড। বলো সাকসিড মানে সফল হওয়া। বলো সাকসিড ইন, বলো সফল হওয়া। বলো বলো সফল হওয়াতে সাকসিডের পরে প্রিপোজিশন কি বসে? ইন বসে। আর উত্তরাধিকারী হওয়া অর্থে বলো সাকসিডের পরে বলো টু বসে। বলো সাকসিড টু মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া, আর সাকসিড ইন মানে হচ্ছে সফল হওয়া। বলো সাকসিড ইন মানে হচ্ছে সফল হওয়া, আর সাকসিড টু মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া, ঠিক আছে?
তো আশা করছি বুঝতে পেরেছো নাকি? আমি এই কথাগুলো আসলে বলতাম না তোমাদের, তো তোমাদের একজনে ওই যে আমাকে বললা তো স্যার বইটা পড়লে, বই তো আছে, বইটা পড়লে চলবে কিনা। হ্যাঁ, বই পড়লে অবশ্যই চলবে, বইয়ের মধ্যে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার বাইরেও টিচারের কাছে কিছু থাকে। হ্যাঁ ঠিক আছে, তার বাইরেও মনে রাখতে হবে টিচারের কাছে কিছু থাকে। বলো প্রসিডস ভার্বের পরে থার্ড পারসন সিঙ্গুলার, আর প্রসিড যদি বাবা তখন না তারপরে 12টা প্লুরাল হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, বলো হি আর্নড, বলো হি আর্ন দ্য প্রসিডস ফ্রম দ্য কনসার্ট, বলো হি আর্নড, হ্যাঁ বলো প্রসিডস, হ্যাঁ a lot of proceeds from the concert. বলো the proceeds were earned, বলো the proceeds were earned, বলো through a concert. The proceeds, বলো the proceeds were distributed, বলো distributed among the poor people, বলো street urchins, বলো distributed among the street urchins, ঠিক আছে? বলো street urchins মানে কি? বলো street urchins মানে কি? বলো স্ট্রিট আর্চিন মানে কি? বলো স্ট্রিট আর্চিন। এই স্ট্রিট আর্চিন মানে কি? বলো স্ট্রিট আর্চিন মানে হচ্ছে টোকাই, বলো পথ শিশু, বলো টোকাই বা পথ শিশু। বলো স্ট্রিট আর্চিন, শিখে বলো স্ট্রিট আর্চিন মানে পথ শিশু, আর স্ট্রিট আর্চিনস বলো পথ শিশুরা, টোকাইগণ টোকাই। বলো রণবী, রণবী মানে রফিকুন নবী চিত্রকর। তাহলে একটি মাত্র ওয়ার্ড আছে যার পরে এসিডি আছে, আর তিনটি মাত্র ওয়ার্ড আছে যার পরে বলো সি ডাবল ডি আছে, সি ডাবল ডি আছে, ঠিক আছে? এরপর লেখো 8টি মাত্র ওয়ার্ড আছে, বলো 8টি মাত্র ওয়ার্ড আছে যাদের পরে বলো সিইডি আছে, বলো ভার্বের শেষে সিইডি আছে, বলো এরকম ডিকশনারিতে 8টা ওয়ার্ড আছে। এরকম কটা ওয়ার্ড আছে? বলো 8টা ওয়ার্ড আছে, ঠিক আছে? যেমন এক্সিট, দেখো এক্সিট, কনসিট, বলে এক্সিটের পরে প্রিপোজিশন টু বসে। এক্সিট টু মানে কি? বলে এক্সিট টু মানে আরোহণ করা। এক্সিট টু মানে কি? বলো আরোহণ করা। বলে অ্যাসেন্ট, বলো অ্যাসেন্ট আরোহণ করা অথবা কনকার উইথ একমত হওয়া। বলো কনসিট টু, কনসিট টু মানে একমত হওয়া। বলো কনকার উইথ। বলে অ্যাক্সিট টু মানে কনকার উইথ একমত হওয়া। বলো রি মানে পেছনে, সিট মানে যাওয়া, তো রিসিট মানে গো ব্যাক। বলো অবনতির দিকে যাওয়া, বলো রিসিট মানে গো ব্যাক। বলো পেছনে সরে যাওয়া, নিচে সরে যাওয়া, বলো গো ব্যাক। বলো দ্য ফ্লাড ওয়াটার ইজ রিসিডিং, বলো ফ্লাড ওয়াটার ইজ রিসিডিং। বলো বন্যার পানি কমে যাচ্ছে, ফ্লাড বলো ফ্লাড ওয়াটার ইজ
রিসিডিং, বলো বন্যার পানি কমে যাচ্ছে, বলো ফ্লাড ওয়াটার ইজ রিসিডিং, বন্যার পানি কমে যাচ্ছে। আওয়ার ইকোনমি ইজ রিসিডিং, আমাদের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। আওয়ার ইকোনমি ইজ রিসিডিং মানে গোয়িং ব্যাক, বলো খারাপের দিকে যাচ্ছে। বলো সিসিড, বলো সিসিডের পরে ফ্রম বসে। সিসিড ফ্রম মানে আলাদা হওয়া, বলো সিসিড ফ্রম মানে আলাদা হওয়া বা করা, বলো সেপারেট। সিসিড ফ্রম মানে সেপারেট ফ্রম অথবা বলো উইন আউট ফ্রম, বলো সিসিড ফ্রম, সিসিডের পরে প্রিপোজিশন ফ্রম বসে। সিসিড ফ্রম মানে সেপারেট, বলো আলাদা করা বা হওয়া, তাহলে সেপারেটের পরে প্রিপোজিশন ফ্রম বসে। বলো উইন আউ, বলো উইন আউ এর পরে প্রিপোজিশন ফ্রম বসে। উইন আউ ফ্রম মানে আলাদা করা, তাহলে মুখস্থ করতে হবে সিসিড ফ্রম, সেপারেট ফ্রম, বলো উইন আউ ফ্রম, বলো আলাদা করা। সিসিড ফ্রম, সেপারেট ফ্রম, বলো আলাদা করা, ঠিক আছে? হ্যাঁ, বলো সিসিড ফ্রম হবে, সিসিড ফ্রম, সিসিড টু না, এটা টু দেওয়া থাকলে এটা আমার কারেকশন দিতে হবে। দেখি তো, দেখি তো, দেখো তো এটা তো ওকে সিসিড টু না, সরি, তাহলে এটা আমার ভুল আসছে, সিসিড টু না, এটা কারেকশন দিতে হবে। বলো সিসিড ফ্রম হবে, সিসিড ফ্রম, বলো সিসিডের পরে ফ্রম বসে। তো লাল কলম নাই, লাল কলমটা দাও। ওকে, টু না, সিসিড টু না, সিসিড ফ্রম। সবাই একটু শিখি, কাজে লাগতে পারে সিসিড ফ্রম। আই এম সরি, এটা দিতে হবে আমার, যে কয়েকটা আছে এরকম তোমাদের যদি চোখে পড়ে এরকম দেখাই দিও। আমি হয়তো আগামী 3-4 দিনের মধ্যে এটা ইনশাল্লাহ দিয়ে দেবো, এটা কারেকশানগুলো। যদিও ভুল বেশি নাই, এরকম হয়তো থাকলে বা 4-5টা ভুল যে কোনো বই থাকতে পারে, তো এটা আশা করছি সমস্যা কিছু না, ঠিক আছে? তো সিসিড ফ্রম, তাহলে সিসিড ফ্রম, বলো সিসিড ফ্রম, বলো সেপারেট ফ্রম, উইন আউট ফ্রম, বলো আলাদা হওয়া। সিসিড ফ্রম, সেপারেট ফ্রম, বলো উইন আউট ফ্রম, বলো তিনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শিখো। বলো সিসিড ফ্রম, সেপারেট ফ্রম, বলো উইন আউট ফ্রম, বলো আলাদা করা বা আলাদা হওয়া। আবার দেখো উইন আউ, উইন আউ মানে কি? বলো উইন আউ, আমরা বলি না, বলো উইন আউইং, বলো শব্দের একটা নতুন শব্দ শিখো। বলো উইন আউইং ফ্যান, এটা বাংলা অর্থ হচ্ছে কুলা। কুলা মানে কি? খাঁটি বাংলা শব্দ, এটা একটা খাঁটি বাংলা শব্দ, তার ইংরেজি হচ্ছে উইনাউইং ফ্যান। বলো উইনাউইং ফ্যান কুলা। আর উইনাউ ফ্রম মানে ঝাড়া, ঝাড়া, চালনি দিয়ে ঝাড়া। তাহলে সিসিড ফ্রম, সেপারেট ফ্রম, উইনাউ ফ্রম, ঠিক আছে? সিসিডের পরে ফ্রম বসে, সেপারেট ফ্রম, উইনাউ ফ্রম, বলো আলাদা করা। বলো আলাদা করা বলে দিয়েছি তো, আলাদা করা বা হওয়া। আর উইনাউইং ফ্যান মানে হচ্ছে কুলা, বাংলা আমরা কুলা, যারা গ্রামে বাস করছো, গ্রামে যাও, তারা এটা জানার কথা। সিসিড ফ্রম, বলো উইনাউইং ফ্যান, ঠিক আছে? ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার কি? ঠিক আছে, সিসিড মানে নিজেকে গুটিয়ে নেওয়া, ঠিক আছে, আলাদা করে নেওয়া, ঠিক আছে? কোনো একটা মতবাদ, কোনো একটা গোষ্ঠী থেকে নিজেকে আলাদা করে নেওয়া হচ্ছে সিসিড ফ্রম।
তাহলে সিসিট ফ্রম মানে বলো আলাদা করো না, বলো রিসিটের পরে কিছু বসে না, বলো রিসিটের পরে কিছু বসে না, যদি বসতো দিতাম। হ্যাঁ, তাহলে এই শব্দগুলো শিখো, কাজে লাগবে। হ্যাঁ, তাহলে সিসিট ফ্রম, বলো এক্সিট ফ্রম, বলো এক্সিট, বলো অ্যান্টিসিট, অ্যান্টিসিট, বলো প্রিসিট, বলো অ্যান্টিসিড আর প্রিসিড একই অর্থ। প্রিসিডের বিপরীত শব্দ হচ্ছে ফলো, বলো প্রিসিড আর অ্যান্টিসিডের বিপরীত শব্দ কি? এদের বিপরীত শব্দ হচ্ছে ফলো। বলো প্রিসিড আর অ্যান্টিসিড মানে পূর্বে বসা, ফলো মানে পরে বসা। বলো প্রিসিড মানে পূর্বে আর ফলো মানে পরে, ঠিক আছে? আর ইন্টারসিড, বলো ইন্টারসিড মানে হচ্ছে হস্তক্ষেপ করা। ইন্টারসিড মানে হস্তক্ষেপ করা, অর্থাৎ ইন্টারভিন করা। বলো ইন্টারসিড মানে হস্তক্ষেপ করা বা ইন্টারভিন করা। আর সিট, বলো সিট টু, সিট টু মানে ট্রান্সফার, বলো হস্তান্তর করা। বলো সিট টু মানে ট্রান্সফার বা হস্তান্তর করা। দুইশো 29 পেজ, এটা না কেন? ঠিক আছে, তো মিসম্যানেজমেন্ট হবে কেন? 75 থেকে আনসার শিট 75 থেকে 102, 75 থেকে 102, 75। I have no prejudice against হবে against। আচ্ছা, ইন্টেন্ট অন হবে। আচ্ছা, তাহলে তো গুড। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এই যে ভালো কয়েকটা এই পয়েন্টটা ধরিয়ে দিয়েছো। ওকে, এটা একটা ভালো একটা পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে উপকার করা, মানুষকে হেল্প করার অর্থ হচ্ছে এই যে ক্লাস করতে এসে এই এটা করছো, এটা অনেক বড় সওয়াবের কাজ করছো। কে করছো এটা? রাকিব মাহমুদ। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ হাসান, কোথায় আসছো তুমি? এর দো, এর দো, হ্যাঁ দো। রহিম যে কি করছে না, রহিমের আসলে। তাহলে বলো কি হচ্ছে এটা, কি বলছো? আনসার শিট ঠিক আছে, ধন্যবাদ। ওকে রাকিব, এখন আর ক্লাসে এনে দিয়ে আমাকে মেসেঞ্জারে যদি তোমরা তোমাদের একটু, তোমরা যারা বইটা পড়ছো
মেসেঞ্জারে যদি এই ধরনের কোনো মিসম্যানেজমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে একটু জানাই দেবে, ঠিক আছে? মেসেঞ্জারে যদি থাকে, বিশেষ করে এটা তো অনিচ্ছাকৃতভাবে একটা ওই যে একটা মিস হওয়ার কারণে অনেকটা ওই পরেরটাই হয়ে গেছে। তাহলে আমরা এটা হয়তো একটু এগিয়ে নিতে পারবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ। এটা হয়তো কারেকশনটা আমি দিতে আমার জন্য সহজ হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাইলে আমরা এটা কারেকশনটা হয়তো আমি 4-5 দিনের মধ্যে আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? অনেক ধন্যবাদ। তাহলে আরও যদি ইয়ে থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে একটু কাইন্ডলি একটু নক দিবা। হ্যাঁ, ঠিক আছে? রাকিব মাহমুদ বা তোমাদের মধ্যে অন্য যারা আছো মেসেঞ্জারে একটু নক দিও। তাহলে আমরা রুল 1-এর যেই কথাগুলো আছে আমরা একটু ইয়ে করলাম। এখানে রুল 1-এর মধ্যে যেটা আছে আমরা সেই রুলটাকে শিখলাম। তাহলে এই ওয়ার্ডগুলি আমাদের পরীক্ষায় কোনো না কোনোভাবে পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে প্রিসিড এবং অ্যান্টিসিড, তার বিপরীত শব্দ হচ্ছে ফলো। প্রিসিড বা অ্যান্টিসিড হচ্ছে পেছনে বসা, হ্যাঁ, আর ফলো মানে পরে বসা। বলো হি ইজ ফলোড বাই মি, হি ইজ ফলোড বাই মি, তার মানে কি? তাহলে সে আমার সামনে, ঠিক আছে? বলো হি ইজ ফলোড বাই মি, বলি বলো হি ইজ ফলোড বাই মি। আর যদি বলছে আই এম preceded by him, বলো এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? আমরা যদি বলছি হি ইজ ফলোড বাই মি, তাহলে হি ইজ ফলোড বাই মি, তাহলে এটাকে আমরা সহজে ধরতে পারবো এটাকে প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করো। তার মানে কি অ্যাক্টিভ করলে পরেরটা আগে আসলে কি হয়? মি, মি এর সাবজেক্ট আই, বলো আই ফলো, বলো আই ফলো হিম। আই ফলো হিম মানে কি? তাহলে দেখো হি ইজ ফলোড বাই মি, তার মানে কি এটাকে অ্যাক্টিভ করলে কি দাঁড়ায়? আই ফলো হিম, আমি তাকে অনুসরণ করি। আমি তাকে অনুসরণ করি মানে কি? তাহলে সে আমার সামনে আছে নাকি? আই ফলো হিম মানে কি? সে আমার সামনে আছে আর আমি পেছন থেকে তাকে অনুসরণ করছি। তাহলে আই ফলো, হি ইজ ফলোড বাই মি, তার অর্থ হচ্ছে এখানে সামনে কি আছে? বলো হি ইজ ফলোড বাই মি। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে তিনি আমার সামনে আছেন, তিনি আমার সামনে আছেন, তাই না? অর্থাৎ আমি তার পেছনে আছি, তিনি আমার সামনে আছেন। আর বলে আই এম প্রিসিডেড বাই হিম, তার মানে কি? হি, বলো প্রিসিডস মি, তার মানে কি হচ্ছে দেখো তো? তাহলে হি প্রিসিডস মি মানে কি? সে আমার পেছনে আছে, তাহলে আমি তার সামনে আছি। তাহলে আই, মি হচ্ছে তার সামনে আছে আর হি হচ্ছে পেছনে। আর এই বাক্যের দ্বারা বোঝাচ্ছে বলে হিম সামনে আছে। তাহলে হি মি কখনো যদি এইভাবে আসে ফলোড বাই মি, এটা দ্বারা কি বুঝো? তাহলে এটাকে প্যাসিভটাকে তুমি অ্যাক্টিভ করলেই ব্যাপারটা ধরে ফেলতে পারবা। তাহলে হি ইজ ফলোড বাই মি মানে কি? আই ফলো হিম। তাহলে সে, হিম মানে সে আমার সামনে, ফলো মানে সামনে, তাহলে সে আমার সামনে আছে। তাহলে আই মানে অনুসরণ করি, তাহলে আই ফলো হিম, তাকে মানে সে আমার সামনে আছে। আর আর হি প্রিসিডস মি, তার মানে কি? সে আমার পেছনে আছে, ঠিক আছে? এই কথাগুলো কাজে লাগতে পারে। ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার্স, বলো ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার্স মানে পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে, আর ইন দ্য ফলোয়িং চ্যাপ্টার্স পরবর্তী চ্যাপ্টারগুলোতে। তাহলে ইন দ্য ফলোয়িং চ্যাপ্টার্স মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে, আর ইন দ্য প্রিসিডিং চ্যাপ্টার্স পূর্ববর্তী বলো চ্যাপ্টারগুলোতে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে পরীক্ষা প্রশ্ন আসলো, যেমন দেখো একটা পরীক্ষা প্রশ্ন আসলে এইভাবে কোনটি কারেক্ট, এখান থেকে প্রশ্ন কোনটি কারেক্ট? তাহলে নাম্বার 1 সুপারসিড, 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 তাহলে পরীক্ষা প্রশ্ন এইভাবে আসতে পারে। হ্যাঁ, তো আনসার কি?
বলো কোনটি কারেক্ট, তাহলে সুপারসিড, তাহলে এটা কারেক্ট। পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে এখন কিন্তু সহজে পারছো, পরীক্ষা হলে যে এটা খেয়াল থাকবে না। তাহলে এসিডি, তাহলে এসিডি দিয়ে মাত্র একটা ওয়ার্ড আছে ডিকশনারিতে, তাহলে এটা মনে থাকলে এটা আনসারটা বের করা সহজ। তাহলে আমরা রুল 1-এ অনেকগুলো পয়েন্ট বলেছি, আশা করছি কথাগুলো একটু ভালো করে ফলো করবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা রুল 1 থেকে কি মোটামুটি কিছু জিনিস আমরা অতিরিক্ত পেয়েছি কি? আবার আসো রুল 2। ওকে, রুল 2-তে আসো। লেখো কোনো কোনো ওয়ার্ডের শুরুতে কোনো ওয়ার্ডের শুরুতে এস থাকলে এবং ওই এসের আগে ডিস বা মিস যোগ করলে, ডিস বা মিস যোগ করলে ডিস এবং মিসের এস ডাবল হবে। আবার বলছি, বলো কোনো ওয়ার্ডের শুরুতে এস থাকলে এবং ওই এসের আগে ডিস অথবা মিস যোগ করলে, ঠিক আছে, ওই ডিস এবং মিসের এসটা কী হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ওই ডিসের এই এসটা ডাবল হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? এসটা ডাবল হয়ে যাবে। যেমন দেখো, স্যাটিসফাইড একটা শব্দ শুরুতে কি তার শুরুতে এস আছে, এন্ড স্যাটিসফাইয়ের আগে যদি আমরা ডিস যোগ করি, বলো ডিসস্যাটিসফাই। তাহলে এসটা কি হয়ে যাবে? বলো স্যাটিসফাইয়ের এস আর ডিসের এস মিলে কি হয়ে যাবে? কয়টা এস হয়ে যাবে? বলো ডিসস্যাটিসফাই, বলো অসন্তুষ্ট করা। তাহলে দুইটা এস হয়ে গেল। হ্যাঁ, তাহলে স্যাটিসফ্যাকশন বলো স্যাটিসফ্যাক্টরি, বলো ডিসস্যাটিসফ্যাক্টরি। বলো স্যাটিসফ্যাকশন, বলো ডিসস্যাটিসফ্যাকশন। স্যাটিসফাইড, বলো ডিসস্যাটিসফাইড। অনুরূপভাবে এরকম অনেক ওয়ার্ড সিমিলার এস আছে, সিমিলার, তার আগে যদি আমি ডিস যোগ করি, বলো ডিসিমিলার। তার মানে সিমিলার এস আর ডিস মিলে কয়টা এস হবে? বলো দুইটা এস হয়ে গেল। বলো সিমিলার, ডিসিমিলার। অথবা এস এর মতো যদি উচ্চারণ হয় তাহলে দুইটা এস হয়ে যাবে। বলো ডিসের পরে যদি এস এর উচ্চারণ আসে, বলো এটা শব্দ নয়, যদি ডিসের পরে, বলো ডিসের পরে যদি এস এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা এসটা ডাবল হয়ে যাবে। যদি ওয়ার্ড না হয়ে যদি এস এর মতো উচ্চারণ হলে আমরা এসটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিসিমিলার। ঠিক আছে, যেমন দেখো সলভ এস আছে নাকি, তো তার সাথে ডিস যোগ করলে বলো ডিজলভ, বলো ডিজলভ।
বলো ভেঙে দেওয়া বা গলে যাওয়া, ডিজলভ অর্থ হলো ভেঙে দেওয়া বা গলে দেওয়া, ঠিক আছে। বলো সলিউশন, বলো ডিসলিউশন, ঠিক আছে। সলিউশন, ডিসলিউশন। এর যুক্ত মানে কোনো ওয়ার্ড হলে তার আগে যদি মানে ডি যোগ করো তাহলে এটা ডাবল এস হয়ে যাবে। আমি সবগুলো এক্সাম্পলে দিয়েছি, মানে আমি এক্সাম্পলগুলো সবই দিয়েছি, তো ওরা একটু ফলো করতে পারো। এগুলো মিনিংটা ইম্পর্টেন্ট, বানানগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো সলিউশন, বলো সেক্ট, বলো ডাইসেক্ট। এই যে সেক্ট তার আগে বলে ডাইসেক্ট, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এইভাবে অনেক অনেক শব্দ আছে, আমি শব্দগুলো বলে দিই। যেমন দেখো ডিসিপেট, অ্যাজ এ ডিসিপেট। তারপরে দেখো বলো ডিসুয়েট, বলো ডিসুয়েট। হ্যাঁ, বলো ডিসোসিয়েট, বলো ডিসেম্বল, বলো ডিসেমিনেট, বলো ডিসেমিনেট, বলো ডিসেন্ট, বলো ডিসেনশন, ডিসিডেন্ট, বলো ডিসিডেন্ট, বলো ডিসিডেন্স মানে অবিশ্বাস, বলো ডিসিডেন্স মানে বিশ্বাসহীনতা, আর ডিসিডেন্ট মানে অবিশ্বাসী, ঠিক আছে। ডিসিডেন্স মানে হচ্ছে দল থেকে, বলো দলছুট, ঠিক আছে। ডিসিডেন্ট মানে কি, বলো এক দল থেকে যে অন্য দলে চলে যায়, ডিসিডেন্ট। বলো দলছুট, ঠিক আছে। বলো ডিসেনশন মানে মতবিরোধ, বলো ডিসেনশন মানে কি, বলো ডিসেনশন মানে মতবিরোধ, বলো মতবিরোধ। পলিটিক্যাল ডিসেনশন, বলো পলিটিক্যাল ডিসেনশন, বলো রাজনৈতিক মতবিরোধ, শিখে ফেলো রাজনৈতিক মতবিরোধ, পলিটিক্যাল ডিসেনশন। এই শব্দগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ, ঠিক আছে। দেখো এস থাকা সত্ত্বেও, বলো এস এর আগে ডি যোগ করলে একটা এস হবে, এরকম মাত্র একটা ওয়ার্ড আছে, বলে একটি মাত্র ব্যতিক্রম, বলে এই সূত্রে ব্যতিক্রম মাত্র একটা। দেখো স্পিরিটের শুরুতে এস আছে, তো তার আগে যদি আমরা ডি যোগ করি, বলো ডিসপ্রিট, বলো এস থাকা সত্ত্বেও আমরা ডি যোগ করলে এখানে একটা এস হবে, তাহলে দুইটা এস হবে না, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, একটা মাত্র ব্যতিক্রম। বলো ডিসপ্রিট মানে হচ্ছে নিরুৎসাহিত করা, নিরুদ্যম করা। সিরিয়ালটা সাজাও, কোনটার পর কোনটা কাজ দেখো, সিরিয়ালটা সাজাও। রহিম যে কি করতেছে, কি করে, ওকে। এবার আসো
পরেরটা লেখো মিস থাকলে, তাহলে কোনো এস যুক্ত ওয়ার্ডের আগে যদি মিস থাকে, দেখো মিস প্লাস এস, এই ডাবল এস হয়ে যাবে। হ্যাঁ, যেমন মনে করো স্পেল এস আছে, তাহলে স্পেলের সাথে যদি মিস যোগ করো তাহলে কি হবে মিস ঠিক আছে। তো স্টেট এস আছে, তাহলে দেখো মিস স্টেট, ঠিক আছে। বলে স্পেন্ড বলে মিস স্পেন্ড, ঠিক আছে। তো এই কথাগুলো একটু আমরা ভালো করে দেখবো। হ্যাঁ, তাহলে স্পেল স্টেট স্পেন্ড, ঠিক আছে। আরও আছে, হ্যাঁ, সেই পেন মিস সেই পেন, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো একটু ভালো করে দেখবা, এই বানানগুলো আসতে পারে। তাহলে এখান থেকে বানান আসে, প্রায় আসে। তাহলে যেই বানানগুলো আসে, মনে করো সার্ভিসের মধ্যে দেখো সার্ভিস, আগে রুলে দেখো সার্ভিস এস আছে নাকি, তাহলে আমরা যদি ডিস যোগ করি তাহলে কি হবে বলো, একটা এস হবে নাকি দুইটা এস হবে, বলো ডিস সার্ভিস হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার লেখো এস ছাড়া অন্য কোনো ওয়ার্ডের সাথে লেখো এস ছাড়া, লেখো এস ছাড়া, লেখো এস ছাড়া, এস ছাড়া অন্য কোনো ওয়ার্ডের আগে, অন্য কোনো লেটারের অন্য কোনো এস ছাড়া অন্য কোনো ওয়ার্ডের, সরি বলো এস ছাড়া অন্য কোনো ওয়ার্ড, বলো এস ছাড়া অন্য কোনো, বলো অন্য কোনো লেটার কোনো ওয়ার্ডের শুরুতে থাকলে এবং তার আগে ডিস বা মিস যোগ করলে ডিস এবং মিসের এস বলো সিঙ্গেল হবে। আবার বলছি, বলো এস ছাড়া অন্য কোনো লেটার যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে এবং ওই ওয়ার্ডের সাথে যদি আমরা আগে যদি মিস অথবা ডিস যোগ করি, তাহলে ওই ডিস এবং মিসের এসটা ডাবল হবে না, কি হবে সিঙ্গেল হবে। তাহলে এসটা হবে সিঙ্গেল। দুই একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, মনে করো অ্যাপ্লাই, অ্যাপ্লাই শুরু থেকে এ আছে নাকি এস আছে, এ আছে, তাহলে অ্যাপ্লাইয়ের আগে যদি আমরা মিস যোগ করি তাহলে দেখো মিস অ্যাপ্লাই, তাহলে কি এসটা সিঙ্গেল হবে, তাহলে অ্যাপ্লাই এখানে এসটা সিঙ্গেল হবে, এসটা ডাবল হবে না, ঠিক আছে। আবার দেখো ফায়ার, তার আগে যদি আমরা মিস যোগ করি বলো মিস ফায়ার, ঠিক আছে। যেমন ম্যাচ, এই ম্যাচের এম আছে, তাহলে আসছে মিস, আমরা যদি বলি যে ম্যাচ,
ম্যাচ, তার আগে যদি আমি মিস যোগ করি, বলো মিস ম্যাচ। তা না, তোমরা বলছো ম্যানেজমেন্ট, তাহলে এটা হচ্ছে কি মিস ম্যানেজমেন্ট, ঠিক আছে, মিস ম্যানেজমেন্ট, বুঝতে পারছো? তাহলে আবার দেখো এইভাবে হইতে পারে, হ্যাঁ, তো এইভাবে আমরা অনেক শব্দ আমরা ইয়ে করতে পারি, তখন একটা এস হবে, ঠিক আছে। আরো দেখো, যেমন মিসি বাস, বলো মিসি, বলো মিসি বাস। এই শব্দটা একটু ভালো করে দেখবো, বলো মিসেলেনিয়াস। এই মিস যোগ করলাম, তাহলে এখানে সি আছে, বলো সি আছে, তাহলে একটা এস হবে, তাহলে মিসেলেনিয়াস, বলো একটা এস হবে, দুইটা এস হবে না, কারণ এখানে এস নাই, সি আছে, সি আছে। বলো মিসেলেনিয়াস, বলো মিসিবাস, মিসিবাস চাইল্ড, দুষ্ট। আবার ডি যোগ করলে দেখো ডিস, কি হবে? হ্যাঁ, বলো কমফর্ট, বলো ডিসকমফর্ট। এজ ইট ইজ হবে, তাই না? তাহলে এইভাবে তুমি লাইক ডিসলাইক, ঠিক আছে, তো এইভাবে একটা এস হবে। তাহলে আমরা এই পরের সূত্রের মধ্যে এই দুইটা ওয়ার্ড থেকে বানানো আসতে পারে। বলো পরের সূত্রের মধ্যে মাত্র এই দুইটা ওয়ার্ড শিখে ফেলবা, বলো পরের সূত্র থেকে এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা থেকে বানানো আসতে পারে, হ্যাঁ, দুইটা ওয়ার্ড। ঠিক আছে, বলো মিস, বলো ডিসমিস, ঠিক আছে। ওকে, তারপর আসলে রুল 3, লেখো কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে এবং এর পরে সি জি এল এদের কোনো একটি থাকলে ওই সি জি এল বলে এরা সাধারণত ডাবল হবে। হ্যাঁ, এটা শেষ করে নাই, ওই দিন পড়ানো হয়েছে, শেষ করে নাই, আজকে এখানে নতুন যুক্ত হয়েছে, তো লেখো। তাহলে কোন ওয়ার্ডের শুরুতে এ থাকলে এবং এর পরে সিজিএল এদের কোনো একটি থাকলে ওই সিজিএল, হ্যাঁ, কি হবে?
বলো ওই সিজিএল সাধারণত ডাবল হবে। ওই সিজিএল সাধারণত কি হবে? বলো ডাবল হবে। একটু ওয়েট করো। যেমন দেখো এর পরে যদি সি থাকে তাহলে সিটা কি হবে? ডাবল হবে। তাহলে এর পরে সি থাকলে সিটা পরীক্ষা হলে যখন বানান নিয়ে কনফিউশন দেখা দিবে তুমি খেয়াল করবে এর পরে সি থাকলে সিটা ডাবল আছে কিনা দেখবা, ঠিক আছে? তাহলে এর পরে সি থাকলে সিটা ডাবল হবে, ঠিক আছে? যেমন অ্যাকস্ট, exceed, accession, বলে অ্যাক্রুয়াল, accept, acceptance, বলে অ্যাক্রিশন, বলে অ্যাকোলেট, বলে অ্যাক্লিভিটি, acclaim, acclamation, accompany, accompaniment, accelerate, accumulate, accomplish, accomplish, accommodate, accessory, accessory, এই শব্দগুলো হবে, এই শব্দগুলোর মিনিং দেওয়া আছে আমার বইয়ের মধ্যে, ঠিক আছে? মিনিং দেওয়া আছে। এখান থেকে যেই শব্দগুলো পরীক্ষা আসতে পারে পরীক্ষা, তাহলে আমি এখানে শুধু তোমাকে যেটা পরীক্ষা আসতে পারে সেটা শুধু স্টামাক দিয়ে দিই। হ্যাঁ, বলো এইটা আসতে পরীক্ষা পরীক্ষা আসতে পারে, এইটা, এইটা, বলো এইটা, এইটা, এটা, এটা, এইটা আসতে পারে, এটা আসতে পারে, বলে এই শব্দগুলো এখান থেকে আসতে পারে। হ্যাঁ, এখান থেকে এই শব্দগুলো পরীক্ষায় বানান হিসেবে আসতে পারে, মিনিং হিসেবে আসতে পারে। যেগুলো আসতে পারে স্টামাক দিয়ে দিচ্ছে। ঠিক আছে? ব্যতিক্রম হচ্ছে অ্যাক্রস, অ্যাচিভমেন্ট, অ্যাকুইস, অ্যাকোয়াইন্ট,
বলে অ্যাকিউমিনাস। সো অ্যাকিউমিনাস মানে সূক্ষ্মদর্শী, হ্যাঁ। বলে ইনসাইটফুল। অ্যাকিউমিনাস মানে কি? বলে ইনসাইটফুল। ঠিক আছে, এগুলো ব্যতিক্রম বলছি। ঠিক আছে, এবার দেখো এর পরে জি থাকলে এটা হবে এ ডাবল জি হবে। এর পরে যদি জি থাকে জিটা ডাবল হয়ে যাবে। বলে অ্যাগ্রেসিভ। বলে অ্যাগ্রিভড। বলে অ্যাগ্রাভেট। বলে অ্যাগ্রান্ডাইজ। অ্যাগ্লোমারেট। অ্যাগ্রিগেট। বলে এক্সাজারেট। বলে এরপর সিজিএল থাকলে, এরপর যদি সিজিএল থাকে তাহলে ওই সিজিএল সাধারণত ডাবল হবে, এটাই বলেছে। তাহলে এরপরে যদি সিজিএল থাকে তাহলে ওই সিজিএলটা কি হবে? ডাবল হবে। তাহলে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে এল থাকলে ওই এলটা ডাবল হবে। ঠিক আছে, দেখো অ্যালোটেড। অ্যালটমেন্ট। বলে অ্যালোকেশন। এলিস। এলিগেশন। alluring, বলে allurement, allude, allusion, allegiance। ওই দুই একটা ব্যতিক্রম থাকবে। এলিজিয়ান্স ওই শব্দ আসবে না পরীক্ষা, যেগুলো আসবে সেগুলো দিচ্ছে। এলিজিয়ান্স যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলোই দিচ্ছি। এলিভিয়েট, এলিগোরিক্যাল,
অ্যালিগ্রো, অ্যালিটারেশন, অ্যালার্জিক, অ্যালুভিয়াল, এলেই। এই শব্দগুলো থেকে ঘুরে ফিরে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষা ঘুরে ফিরে শব্দ আসে, শব্দের মিনিং আসে অথবা বানান আসে। শব্দের মিনিং বলো, বানান বলো, এগুলো থেকে ঘুরে ফিরে আসবে, বিশেষ প্রিলিত আসবে, রিটেনও আসবে। এই জন্য শব্দগুলো আমি সিলেক্ট করে দিলাম, শব্দগুলো সিলেক্ট করে দিলাম, এগুলো ভালো করে পড়তে হবে। এখানে যে শব্দগুলো ইম্পর্টেন্ট, আমরা আর দিচ্ছি না, আরো অনেক ওয়ার্ড আছে, এগুলো দরকার নাই। হ্যাঁ, আরো অনেক ওয়ার্ড আছে, দরকার নাই। ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসতে পারে আমি সেগুলো দিচ্ছি। অ্যালগরিদম এগুলো বানান হিসেবে আসবে না। ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করুন। হ্যাঁ, যেগুলো আসতে পারে সেগুলো দিয়েছি। এবার আসো রুল 4। কেন বুঝতে প্রবলেম হচ্ছে কেন? যত ওর কি প্রবলেম হচ্ছে? এই বুঝতে প্রবলেম হচ্ছে কেন বলো? এই নিপু বলো, প্রবলেম হচ্ছে কেন? হ্যাঁ, মিনিংটা আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যালোকেট এটা তো ওই যে লোকেট, মানে আমি এটা বুঝি না যে এল যুক্ত থাকলে ডাবল এল হইবে কেন? বলো কোন ওয়ার্ডের শুরুতে এল থাকলে, মনে করো এ এর পরে এল থাকলেই, মনে করো এ আছে শুরুতে, এ আছে, আর অ্যালোকেটের শুরুতে আছে কিনা? জি স্যার। তাহলে এ এর পরে এল আসছে, এল আসছে, বলো এর পরে এল আসছে, তাহলে এই এলটাকে তুমি ডাবল চিন্তা করো। হ্যাঁ, এই কারণে ডাবল, এই কারণে এটা ডাবল হয়ে গেছে। যেমন মনে করো অল, এই অল এই যে ডাবল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তাহলে এর পরে এল থাকলে এলটা সাধারণত কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। তাহলে এর পরে সি থাকলে বলো এর পরে সি থাকলে সিটা সাধারণত কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এর পরে জি থাকলে জিটা সাধারণত কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। ডাবল কিছু কিছু আর যে ব্যতিক্রম যেগুলো আছে না, বলো এগ্রিকালচার, এগ্রিয়েবল, এগুলো পরীক্ষা আসবে না। হ্যাঁ, এগুলো বানান হিসেবে পরীক্ষা আসবে না। যেগুলো আসতে পারে সেগুলো আমি সবাই উল্লেখ করে দিয়েছি। বানান হিসেবে পরীক্ষা এই রুল থেকে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ না বলো। স্যার একটা ওয়ার্ড এর আবার ইংলিশ মিনিং, মানে এটা কি সিনোনিম বলতে না? ইংলিশ মিনিংটা, ইংলিশ মিনিংটা হচ্ছে মিনিং, আর সিনোনিম হচ্ছে সরাসরি। সিনোনিমটা কিরকম? মনে করো এলিউরিং, যদি বলে এটা সিনোনিম কি, এলিউরিং মানে সিনোনিম কি? সিনোনিম মানে হচ্ছে এন্টাইসিং। অথবা অথবা বলো টেম্পটিং। টেম্পটিং,
বলো কি কি ইংলিশ অ্যালিউরিং এর সমার্থক শব্দ হচ্ছে এগুলো, ঠিক আছে? আর অ্যালিউরমেন্ট মানে এন্টাইসমেন্ট। বলো অ্যালিউরমেন্ট, বলো অ্যালিউরমেন্ট। অ্যালিউরমেন্ট মানে প্রলোভন। অ্যালিউরমেন্ট মানে কি? বলো প্রলোভন। তাহলে বলো এন্টাইসমেন্ট। টেম্পট। বলো এন্টাইসমেন্ট অথবা টেম্পটেশন। এটাকে বলো, এইটা হচ্ছে সিনোনিম। হ্যাঁ, বলো একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করে, এটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে? স্যার আর এটা হলো যে সাধারণ এলিউরিং এর মিনিং হচ্ছে দ্যাট ক্যান বি অ্যালিউরড। এলিউরিং মিন্স, বলো দ্যাট ক্যান বি অ্যালিউরড। আচ্ছা স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। এগুলো পরীক্ষা এইভাবে আসতে পারে, হ্যাঁ, কাজে লাগবে। এগুলো প্রিলিতে কমন না পড়লে রিটেনে কমন পড়ে যাবে, আগে বলে দিকে। রিটেনে প্রচুর ওয়ার্ড আসে তো। রিটেনে মনে করো 30 নাম্বার গ্রামার আছে, তার মধ্যে 15 নম্বরে শুধু আছে ওয়ার্ড। রিটেনে 30 নাম্বার গ্রামার আছে, তার মধ্যে 15 নম্বর আছে ওয়ার্ডের উপরে। তাই এই কারণে এগুলো প্রিলির পরে রিটেনে যে এগুলো কাজে লাগবে। এই ক্লাসটা প্রিলিতে যতটা কাজে লাগবে, রিটেনে তার চেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে? আর এই ক্লাস থেকে প্রিলিতে প্রশ্ন আসবে, রিটেনেও প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমার এই স্পেলিংয়ের যে ক্লাসটা দেওয়া আছে, ওই ক্লাসের ওয়ার্ডগুলো এক বই বই করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ, ঠিক আছে? এখন যদি না পারো পরীক্ষার আগ মুহূর্তে মাথায় না ঢুকে, তাহলে পরীক্ষা দিয়ে পরবর্তীতে মাথায় যেন ঢুকে। মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, বুঝতে পারলে ভালো। পই করে মাথায় ঢোকাই নিলাম, পই অ্যাপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ, আর কোশ্চেন না করি আমরা। পই করে অ্যাপ্লাই করো, আবার পই করে খুঁজে বের করবা, ঠিক আছে? পই করে খুঁজে বের করবা। হ্যাঁ, পরীক্ষা স্যার করে- পাই করে হিসাব দিব স্যার। হ্যাঁ, পই করে খুঁজে বের করে পাই করে হিসাব পাবে, ঠিক আছে? ঠিক আছে, যেটা বলছি, কথাই ছিলাম। রুল দেখো, 4। হ্যাঁ, বলো ইআই এবং আই কখন নিব? বলে একটা ওয়ার্ডে তুমি ইআই কখন নিবা, আই কখন নিবা, হ্যাঁ? ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ডে তুমি ইআই কখন নিবা, আই কখন নিবা? তো লেখো 1, লেখো। কত এটা? রুল 4 না 5? রুল 4 স্যার। বলো রুল 4A। 4A, 4তে লেখো সি এর পরে বলো সি এর পরে সাউন্ড। সাউন্ড মানে উচ্চারণ, হ্যাঁ? সাউন্ড যদি এস বা দন্তস্ব বা বলো স এর মতো হয়, তাহলে ওই সি এর পরে বলো, তাহলে ওই সি এর পরে বলো ইআই বসবে। আবার বলছি, বলো সি এর পরে সাউন্ড যদি এস, ঠিক আছে? অথবা তুমি সি এর পরে লাগবে না, লেখো সি এর, বলো সি এর উচ্চারণ যদি লেখো, এভাবে লেখো সি এর সাউন্ড যদি, কথাটা একটু লেখো, সি এর উচ্চারণ যদি লেখো, সি এর উচ্চারণ এভাবে লেখো, সি এর উচ্চারণ যদি, সি ABCD আছে না, লেখো সি এর উচ্চারণ যদি বলো স এর মতো হয়, এস অথবা স এর মতো হয়, তাহলে ওই সি এর পরে সাধারণত ইআই বসবে। আবার বলছি, সি এর উচ্চারণ যদি স এর মতো হয়, তাহলে ওই সি এর পরে কি বসবে? বলো ইআই বসবে, ঠিক আছে? আবার বলো সি এর উচ্চারণ যদি এস বা স এর মতো হয়, তাহলে ওই সি এর পরে কি বসবে? বলো ইআই বসবে,
ঠিক আছে? এবার লেখো সি এর পরে ইআই বসে, ডিকশনারিতে এরকম মাত্র 8টা ওয়ার্ড আছে। বলো সি প্লাস ইআই এরকম কয়টা ওয়ার্ড আছে? বলো 8টি ওয়ার্ড আছে। বলো সি এর পরে ইআই বসে, ডিকশনারিতে এরকম কয়টা ওয়ার্ড আছে? বলো 8টি ওয়ার্ড আছে। যেমন দেখো সিলিং, বলো সিলিং, বলো সিলিং। বলো এই সি এর উচ্চারণ কি ছয়ের মতো হয়েছে না? বলো এই সি এর উচ্চারণ কি কয়ের মতো, চয়ের মতো নাকি ছয়ের মতো, এস এর মতো? বলো সিলিং এস এর মতো নাকি? অতএব সি এর পরে ইয়াই। বলো সিলিং মানে উপরের ছাদ। বলো সিলিং মানে লিমিট। বলো সিলিং মানে কি? বলো লিমিট। সিলিং মানে কি? বলো লিমিট। বলো সীমা। একটা গল্প জানো এটা দিয়া? বলো এক রাজার এক প্রেমিকা ছিল। বুঝতে পারছো? এক দেশে এক রাজা ছিল, ঠিক আছে? রাজার নাম ছিল ধৈর্য। আর ওই রাজা ছিল, তার নাম ছিল সীমা। তার নাম ছিল কি? সীমা। আর সেই থেকে একটা কথা প্রচলিত হয়ে আসছে, ধৈর্যের একটা সীমা ছিল, সীমা আছে। বলো ধৈর্যের একটা সীমা আছে। হ্যাঁ, তো আমরা যে ধৈর্যের একটা সীমা আছে না, ওইটা। হ্যাঁ, বলো সিলিং। বলো বিসিএস এর কোশ্চেন করে কারা? বিসিএস এর কোশ্চেন করে সেক্রেটারি লেভেলের লোক। বলো সচিব পর্যায়ের লোক। এখানে কোনো উপসচিব কিংবা জয়েন্ট সেক্রেটারি তারা বিসিএস এর প্রশ্ন করে না। বিসিএস এর প্রশ্ন করে একজন সচিব পর্যায়ের লোক, ঠিক আছে? কিংবা ফুল প্রফেসর পর্যায়ের লোক। কোনো প্রফেসর পর্যায়ের লোকরা এক্সপার্ট থাকে, প্যানেল থাকে বিভিন্ন বিষয়ে, তাদেরকে এক্সপার্ট অপিনিয়ন নেওয়া হয়, নিয়ে তাদেরকে প্রশ্ন করার জন্য দেওয়া হয়। মনে করো ইংরেজিতে প্রশ্ন করার জন্য 10 জনকে ডাকবে, 10 জনে 10টা প্রশ্ন দিবে, কেউ কারো প্রশ্ন দেখতে পারবে না, ঠিক আছে? এবং এই 10টা প্রশ্ন থেকে পিএসসি একটা প্রশ্ন সিলেক্ট করে তোমার পরীক্ষা নিয়ে নেবে, ঠিক আছে? দেখো বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা প্রশ্ন করতে পারেন, ফুল প্রফেসর যিনি, অথবা তোমার সচিব পর্যায়ের লোক যারা আছেন, হ্যাঁ সচিব পর্যায়ের, সচিব শ্রেণীর লোক, বিশেষ করে প্রশাসন ক্যাডারের সচিব যারা, তাদের লেভেলের লোকরা প্রশ্ন করেন, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ, আজকে সাউন্ড কম হচ্ছে। এটা তোমার নেটের মধ্যে সমস্যা, বুঝছো? হ্যাঁ, তোমার নেটের সমস্যা। উদুর পিন্ডি ভুতুর করে ছাপাইও না, ছাপাইও না। সাউন্ড আছে, তোমার নেটের সমস্যা, তোমার সমস্যা, আরেকজনের উপর ছাপাই দিও না। তাহলে সিলিং মানে লিমিট। বলো কনসিট। এই যে সির উচ্চারণ এসের মতো কনসিট, ঠিক আছে? বলো কনসিভ। বলো পারসিভ। রিসিভ। বলো রিসিভড। বলো ডিসিভ। বলো ডিসিট। এই 8টা বানান কাউকে লিখতে দিলে সে বানান ভুল করবেই। এই 8টা বানান যদি আমি কাউকে লিখতে দেই, সে এগুলো ভুল করবেই। এগুলো ভাইবা বোর্ডে ধরে বানান করো, পারসিভ বানান করো, বলো রিসিপ্ট বানান করো, বলো ডিসিভ বানান করো। এই বানানগুলো ভাইবা বোর্ডে ধরে। হ্যাঁ, এই বানানগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, পরীক্ষা আসে। অতএব এই বানানগুলো ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ,
এই সবগুলো ইম্পর্টেন্ট। বলো ডিসিভ মানে প্রতারণা করা। হ্যাঁ, এবার লেখো তাহলে আই কখন বসে, বলো সি সারা, লেখো সি সারা, সি সারা অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো বলো অন্যান্য যে কোনো লেটারের উচ্চারণ যদি দীর্ঘ তাহলে ওই লেটারের পরে বলো আই বসবে। আবার বলছি, কোনটা দেই নাই, দিছি দিছি, বলো সি ছাড়া অন্যান্য যে কোনো লেটারের উচ্চারণ যদি লেটারের বলো লেটারের পরে যে কোনো লেটারের পরে লেটারের পরে বলো সি ছাড়া অন্যান্য যে কোনো লেটারের পরে উচ্চারণ যদি দীর্ঘ ইয়ের মতো হয়, ই ছাড়া অন্যান্য যে কোনো লেটারের পরে বলো সাউন্ড যদি দীর্ঘ ইয়ের মতো হয় তাহলে ওই লেটারের পরে আই বসবে। ঠিক আছে, যেমন দেখো বলো এর পরে জি থাকলে ডাবল জি হলো নাকি, এ ডাবল জি। এখন দেখো আর, এখন আর কি সি নাকি অন্য লেটার, বলো 26টা লেটারের মধ্যে আর কি সি নাকি অন্য লেটার, অন্য লেটার। তাহলে এর পরে জি থাকলে ডাবল জি, এখন আর এর পরে কি আই হবে নাকি ইআই হবে, বলো আই। বলো এগ্রিভড, তাহলে এগ্রিভড লিখতে কি হবে, এ ডাবল জি আর আই ই ভি ই ডি, এগ্রিভড। ঠিক আছে, এগ্রিভড, বলে আর আই ই ডি, এগ্রিভ, ই ই এর উচ্চারণ হচ্ছে, বলে অ্যাচিভ, বলে অ্যাচিভ, বলো সি এর পরে এইচ আছে, এইচ এর উচ্চারণ এর মতো হয়েছে তাহলে আই হবে, অ্যাচিভ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এগ্রিড, বলে অ্যাচিভ। আবার দেখো এই যে ব্রিফ, দেখো বিলিভ, বিলিভ, বলো গ্রিফ, ই ইউচো যাই, বলো গ্রিফ। দেখো গ্রিভান্স, বলো গ্রিভান্স। ঠিক আছে, ফিল্ড, হ্যাঁ, বলো শিল্ড, বলো ইল্ড। ঠিক আছে, বলো সিভ, বলো সিজ,
আসুক। সিজ মানে অবরোধ, হ্যাঁ এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে। আরো দেখো রিলিফ, রিলিফ, বলো রিপ্রিভ, বলো রিপ্রিভ, এটা উচ্চারণ হচ্ছে বলো রিপ্রিভ, বলো রিপ্রিভ মানে রেহাই বা পরিত্রাণ, বলো রিপ্রিভ মানে পরিত্রাণ, রিট্রিভ মানে উদ্ধার করা, রেস্টোর। আমি বলছি ই এর মতো উচ্চারণ হচ্ছে না, বলো রিলিভ, ই ই, বলে এল এর পরে আই, উচ্চারণ ই এর মতো হয়েছে না, বলো ই এর মতো উচ্চারণ হয়েছে কিনা, বলো ই এর মতো উচ্চারণ হইলে আই হবে, বলো রিলিভ, ই ই, ই এর মতো উচ্চারণ হচ্ছে না, রিলিভ, বলো রিলিফ, বলো রিপ্রিভ, ই, বলো ফিল্ড, ই ই এর মতো উচ্চারণ হচ্ছে না, শিল্ড, ই এর মতো উচ্চারণ হচ্ছে না, বলো ইল্ড, ইল্ড ই এর মতো হচ্ছে না। আবার দেখো থিফ, এই যে থিফ, এই যে থিফ, এইটা এটা হবে নাকি তোমার এইবার থিফ বানানটা নিয়ে অনেকে কনফিউশন হয়, বলো থিফ কি এইটা হবে নাকি এইটা হবে, আগেরটা। বলো থিফ বানান লাগতে, এই যে থিফ, থিফ, বলো ইয়ের উচ্চারণ হচ্ছে না থিফ, বলো এইটা হবে। তো অনেকে কিন্তু এইভাবে লেখে, অনেকে থিফ বানানটা এটা করে ফেলে, এটা বানানটা ভুল, বলতে হবে এইটা, এই যে এই থিফ বানানটা দেখো অনেকে আসলে এইটাতেই দেখবো অনেকে কনফিউশন কোনটা নিবে, ঠিক আছে। তাহলে থিফ, THIEF, থিফ, ই এর উচ্চারণ হচ্ছে, ই এর উচ্চারণ হচ্ছে, তাহলে ই দীর্ঘ ই এর মতো হয়েছে, তাহলে ই এর উচ্চারণ হলে হতে আই হয়েছে, আর ছয়ের মতো উচ্চারণ হলে ইআই হবে। আর বলো ইআই বসবে শুধু সি এর পরে, বলো সি এর পরে ইআই বসবে, সি এর পরে ইআই, আর সি ছাড়া অন্য লেটার পরে, এই সি ছাড়া অন্য লেটারের পরে কি ইআই নাকি আই, বলো টিএইচ এর বলো টিএইচ, এইটা কি সি নাকি অন্য লেটার, অন্য লেটার, তো অন্য লেটারের পরে কি আই নাকি ইআই, বলো আই, বলো শিল্ড, এইচ, এইচ এর পরে কি, তাহলে এইচটা কি সি নাকি অন্য লেটার, অন্য লেটার, তো এই জন্য আই, বলো ফিল্ডের এফ কি সি নাকি অন্য অন্য লেটার, অন্য লেটার, এই কারণে আই। তাহলে এটা তো আরো সহজ বেটা, এটা আরো সহজ না, কি রে ঘটনা কি, হ্যাঁ তোরা কি বুঝছো নাকি আমি বুঝলাম, বুঝেছি স্যার। তো বুঝলে আজকে আর দিচ্ছি না, ওকে। আমরা এই বিষয়ে আরো পরের ক্লাসে এই বিষয়ে আলোচনা করবো, হ্যাঁ জি স্যার। পরের ক্লাসে একটু ওয়ার্ড একটু ডিফিকাল্ট হবে, তো পরের ক্লাসে ওয়ার্ড গুলো একটু ডিফিকাল্ট, এই জন্য আজকে দিচ্ছি না, ওকে করে দিচ্ছি, হ্যাঁ আজকে ওকে, হ্যাঁ জি স্যার। হ্যালো আর হচ্ছে ভোকাবুলারি দুইটাই মানে কমপ্লিট করবে না, হ্যাঁ স্পেলিং আর ভোকাবুলারি দুইটাই তো মানে কভার করবে। হ্যাঁ স্পেলিং কভার করবে, আর আমার 150 ওয়ার্ড আমি যেটা দেবো ওইটা মুখস্থ করবে, হ্যাঁ Hello, আমি যে sir. 150 ওয়ার্ড গুলো দেবো এটা অতিরিক্ত মুখস্থ করবে, আর পাশাপাশি এগুলো পড়ে নিবে, হ্যাঁ? হ্যালো স্যার, স্যার প্রাইমারি মডেল আর পার্সেল মডেল গুলো কি স্যার মেইন ভার্ব হিসেবে বসে? হ্যাঁ হ্যাঁ প্রাইমারি মডেল আর পার্সেল মডেল গুলো কি স্যার মেইন ভার্ব হিসেবে বসে? প্রাইমারি মডেল আর পার্সেল মডেল গুলো কি মেইন ভার্ব হিসেবে বসে? না না প্রাইমারি মডেল আর ফ্রেজাল মডেল অলওয়েজ তো এরা অলওয়েজ অক্সিলারি, এটা সবসময় অক্সিলারি না স্যার? হ্যাঁ এর নামও তো হইছে এদের মডেল অক্সিলারি, এরা মেইন ভার্ব কি হবে স্যার পার্সেল মডেল স্যার আলাদা কোনো বৈশিষ্ট্য দেন নাই মনে হয়, শুধু হেড কোনটা বল বুঝি নাই, পার্সেল মডেল M2 is2 এগুলা কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য দেন নাই মনে হয়, এটা কোনো দেই নাই, কোথায় দেই নাই, বৈশিষ্ট্য আলাদাভাবে বৈশিষ্ট্য দেন নাই বললাম যে আমাদের পড়ানো হয়েছে এগুলো স্যারে পড়াইছিল। না আরে বেটা বই আছে, বই আমার বই দিয়েছি, দেখো না কেন, না আলাদা করবো না করে কি আছে, তোমার না পারে আলাদা, না আমি তো দিয়েছি আমার বই আছে এগুলো স্যার। আচ্ছা স্যার স্যার কোন একটা ওয়ার্ড স্যার মানে ভার্ব কিনা নাউন কিনা মানে কোনটা দেখলে মাত্র বুঝবো যে স্যার এটা ভার্ব এটা নাউন, এরকম অনেকগুলো তাহলে তুমি আমার আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটির দ্বিতীয় ক্লাসটা করো, আমার বই থেকে আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটির দ্বিতীয় ক্লাসটা করো, দ্বিতীয় ক্লাসটা ফলো করো, হ্যাঁ না না স্যার
আমি ওইরকম ভাবে বলি না, আমি বললাম যে কোন একটা জাস্ট একটা ওয়ার্ড দিছে, এটা হ্যাঁ। বললো যে জাস্ট একটা ওয়ার্ড, তো বললো স্যার এটা নাউন নাকি ভার্ব নাকি একটা এটা ওয়ার্ড, একটা ওয়ার্ড বললাম, তুমি বলো কোনটা, বলো বলো কোনটা ওয়ার্ড তুমি বলতে হবে, একটা ওয়ার্ড বলো। না স্যার যে কোনো একটা ওয়ার্ড স্যার পরীক্ষার মধ্যে দেয় না স্যার, যে কোনো একটা ওয়ার্ড বলো, তোমরা তোমার তা আশ্চর্য হতো, যে কোনো ওয়ার্ড একটা ইয়া লাগবে না, সাফিক্স প্রিফিক্সের ব্যাপার আছে না, বলো। আমি বললাম ফ্রেইলটি, বলো তুমি তো বলতে হবে, বলো ফ্রেইলটি এটা কোন ভার্সেস বলো। এই ধরনের ওয়ার্ড এনটিওয়াই আছে, অতএব এটা তুমি তোমাকে এই রিস্ক নিতে হবে, এটা হচ্ছে নাউন। আর স্যার বেটার বেটার বলো। হ্যাঁ, বুঝতে পারছি। এখন যদি বলো যে হ্যাঁ, আবার কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে রুল দিয়ে মুখস্থ করা যাবে না, এটাকে মুখস্থ করতে হবে। তাহলে ব্যাটারটা ভার্ব হইতে পারে, ব্যাটারটা অ্যাডজেক্টিভ হতে পারে, ব্যাটারটা অ্যাডভার্ব হতে পারে, এটা বাক্যে ব্যবহারের উপর নির্ভর করবে। হ্যাঁ বলো। বইয়ের 51 পেজের 71 নাম্বার একটা এক্সারসাইজ আছে স্যার, the weather was rather worse than হ্যাঁ এটা ওকে, এটা দেখো, এটার ব্যাখ্যা দেখো, আমি বলি তোমরা, আমি তো বলছি এই শুনো, তোমরা যেখানে আমি বলি তোমরা এক্সারসাইজ ফলো করার চেয়ে দেখো আমার রুলটা আগে ফলো করো, রুলটা ফলো করো, রুলটা ফলো করলে এখানে তোমার কিন্তু এই এক্সারসাইজটা তোমরা আনসারটা নিজেরাই বের করতে পারতো। দেখো বই দরকার নাই, দেখো আমি তোমার বলি, এই কথা না বলে দেখো একটু প্লিজ শেষ করে দেই। দেখো তোমরা যে এক্সারসাইজ করতে বলছো এখানে আসো, এই কথা বলো না মনির। দেখো এই 43 নম্বর পেজে 1b তে দেখো, 43 নম্বর পেজে 1b তে এইটার এক্সাম্পলটা দিয়ে রাখছি, দা ওয়েদার ওয়াজ রাদার ওয়ার্স দেন আই এক্সপেক্টেড। এখানে ওয়ার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, রাদার হচ্ছে অ্যাডভার্ব, সূত্রটা বসে রাখছি b1 b2। হ্যাঁ, ওয়াজ হচ্ছে বিভার b1, আর দেন হচ্ছে কনজাংশন হচ্ছে b2। কিন্তু স্যার এখানে হচ্ছে B1 বলতে তো স্যার এখানে হচ্ছে আপনার b1 মানে হচ্ছে বিভার, বিভার যদি বিভার বুঝাইছে, বলো বিভারটাকে আমরা বাউন্ডারি 1 ধরবো। হ্যাঁ বলো বিভার, B1 বলতে স্যার এখানে ডিটারমাইনার কে বুঝাইছে, কিন্তু এই কোশ্চেনে তো স্যার এটা না বিভার না বলো কি বলছে, এটা কোথায় ডিটারমিনার কে বলছে, ডিটারমিনার কে বুঝাইছে আসলে এটা হচ্ছে বাউন্ডারি ওয়ান, বাউন্ডারি 1। ডিটারমিনার বলতে বাউন্ডারি, ডিটারমিনার হচ্ছে বাউন্ডারি কখন হবে, ডিটারমিনার হচ্ছে যদি আমরা এ এন দি মাই আওয়ার ইউর, এটা হচ্ছে বাউন্ডারি 1 ডিটারমিনার তখন হবে, এগুলো ডিটারমিনার। ভার্বের সাহায্যে আইডেন্টিফাই করো, ভার্বের সাহায্যে যখন আইডেন্টিফাই করবা তখন ভার্বটাকেও তুমি বাউন্ডারি 1 ধরবা। আর ভার্ব ছাড়া যদি ডিটারমিনারকে ডিটারমিনারকে দ্বারা যখন আইডেন্টিফাই করবা তখন ডিটারমিনারকে তুমি বাউন্ডারি 1 ধরবা, ঠিক আছে। আর যদি ডিটারমিনার ছাড়া ভার্বের সাহায্যে যখন আইডেন্টিফাই করবা তখন ওই ভার্বটাকে তুমি বাউন্ডারি 1 ধরবা, তখন ভার্ব অনুযায়ী তুমি শিখতে হবে। এগুলো আগে নিয়মটা দেখো, এক্সাম্পল গুলো দেখো, কতগুলো এক্সাম্পল দিয়ে রাখছি এখানে দেখো তো। আপনি এখানে স্যার যে 41 নাম্বার পেজে যে রাদার ডিসএগ্রিয়েবল আছে না স্যার, এটা তো স্যার 41 নম্বর পেজে, 41 নম্বর পেজে, জি স্যার, হ্যাঁ হ্যাঁ জি স্যার 41 নম্বর পেজে বলো রাদার ডিসএগ্রিয়েবল। হ্যাঁ হ্যাঁ, এটা যে ইজ এ রাদার ডিসএগ্রিয়েবল নাল, এখন দেখো ইজ না, এখন হচ্ছে এ হচ্ছে ডিটারমিনার। এখন এই ভার্বের পরে যদি ডিটারমিনার থাকে তখন আমরা কি করব, ডিটারমিনারটাকে প্রায়োরিটি দেব বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে ইজ এর পরে এ হচ্ছে ডিটারমিনার, তাহলে এই এটাকে আমি বাউন্ডারি 1 ধরলাম, ঠিক আছে। কিন্তু তুমি দেখো রুলসটা দিবেন স্যার, সেক্ষেত্রে বাউন্ডারি হিসেবে আমরা ডিটারমিনার দিছি, কিন্তু এক্সারসাইজে স্যার এখানে বাউন্ডারি হিসেবে তো স্যার না এক্সারসাইজে কেন দেবো, তুমি তো ফরের রুলটা পড়তে হবে না। তুমি 43 নম্বর পেজে যাও, 43 নম্বর পেজে দেখো রুল 1b তে দেখো কি কি লেখা আছে, বি ভার্ব এবং B2 এর মাঝে অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকলে ডান দিক থেকে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ দ্বিতীয় এবং তৃতীয়টি হবে সাধারণত অ্যাডভার্ব। এখানে আমি স্ট্রাকচারে দেওয়া আছে, বি ভার্বটাকে আমি B1 ধরলাম আর B2টাকে ইয়া ধরলাম, প্রিপোজিশন কনজাংশন এগুলো B2 ধরলাম, তাই না। স্যার বইটা পড়ে যে জিসটা বুঝলাম স্যার, বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা স্যার হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার, হ্যাভ ভার্ব আর হচ্ছে লিংকিং ভার্ব, এগুলো হ্যাঁ লিংকিং ভার্ব। হ্যাঁ এই তিনটার ক্ষেত্রে স্যার যদি হচ্ছে ওর পরে নাউন থাকে, মাঝে দুটো ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে অ্যাডজেক্টিভ, তারপর না 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 না, এখানে সূত্র ভিন্ন আছে। এখানে হচ্ছে বি ভার্বের পরে যদি বি ভার্বের পরে যদি বি ভার্ব যদি বাউন্ডারি, কথা শুনো আগে, আর বি ভার্ব যদি বাউন্ডারি 1 হয়, জি স্যার, দুইটা ওয়ার্ড থাকলে ডান দিক থেকে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। এটা বি ভার্বের ক্ষেত্রে। আর যদি এটা ভার্বটা যদি বি ভার্ব নয় হ্যাভ ভার্ব হয়, তাহলে হ্যাভ ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, আর হ্যাভ ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে ডান দিক থেকে প্রথমটা হবে নাউন, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, এইভাবে যেতে হবে ওই ডিটারমিনার রুল অনুযায়ী, ঠিক আছে। আর লিংকিং ভার্বের পরে তালিকাটা মনে রাখতে হবে, লিংকিং ভার্বের পরে সাধারণত একটা ওয়ার্ড থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে, আর ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে।
জি স্যার হ্যাঁ, আর বি বার হ্যাভ বার লিঙ্কিং বার ছাড়া অন্যান্য যে ইন্ট্রানজিটিভ ভার্ব আছে দুটো ইন্ট্রানজিটিভ adverb ভার্ব হবে। করে বলে একটা দুটো- দুইটা তিনটা বার যাই থাক না কেন সবগুলো অ্যাডভার্ব সবই হবে অ্যাডভার্ব হবে জি ঠিক স্যার আছে। তো এইভাবে একটু দেখে নাও না কতগুলো এক্সাম্পল দিয়ে রেখেছে, এক্সাম্পল গুলো স্যার, তোমার কিছু স্যার আপনার বইটা পড়তেছি বাট স্যার একটা আরেকবার